চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে দুই গোলকিপারের হিরোইক্স, লিওনেল মেসির ছায়া আরেকবার রাফিনিয়ার পায়ে, বায়ার্ন মিউনিখের দাদাগিরি আর ইতালিয়ান জব হাফ ডান। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে নাটক অনেকগুলো জমেছিল ঠিকই, কিন্তু ক্লাইম্যাক্স পয়েন্টটা এখনো বাকি আছে। তাই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগের গল্পগুলো আপনাদের সামনে মঙ্গল এবং বুধবারের 4টা ম্যাচ দেখে নেব। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের মঙ্গল এবং বুধবারের ম্যাচগুলোর প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। পার্ক দে প্রাসে লুই এনরিকের পিএসজির সঙ্গে যখন আর্নে স্লটের লিভারপুল খেলতে আসলো এবং পুরো 90 মিনিটের চিত্রনাট্য যখন আপনার সামনে আনফোল্ড করলো, তখন আপনি দেখবেন লুই এনরিকের পিএসজি তারা গোলের শট নিয়েছে 27টা, অন্যদিকে লিভারপুলের গোলের শট মাত্র 2টা। সেখান থেকে একটা অন টার্গেট হার্ভি এলিয়েটের গোল, এবং এই গোলে ম্যাচটা হারার পর লুই এনরিকে প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে ফুটবল বড়ই নির্মম, কারণ আপনি এভাবে পুরো ম্যাচ ডমিনেট করে গেলেন, কিন্তু সেখানে ম্যাচটা উল্টো হেরে বসলেন। একটা 22 ম্যাচের আনবিটেন স্ট্রিক আপনি হারিয়ে ফেললেন আর্নে স্লটের লিভারপুলের কাছে। আপনি আরেকবার এই ম্যাচটার স্ট্যাটসটা একটু দেখবেন, কারণ স্ট্যাটস সবসময় আসলে সঠিক পরিস্থিতি বা সঠিক চিত্র আপনার সামনে তুলে ধরে না। তার কারণ হচ্ছে লিভারপুল মাত্র 30%-এর বেশি পজিশন রেখেছে এই ম্যাচে, যেটা 2021-22 সালের পর সর্বনিম্ন পজিশন। কিন্তু এই লিভারপুলের পজিশন আসলে পুরো গল্পটা বলে না, কারণ লিভারপুল এই ম্যাচে সিট ব্যাক করে খেলতে চায়নি, বিকজ লিভারপুলকে এই ম্যাচে একদম খেলতে দেওয়াই হয়নি। তাই এই ম্যাচে যে ডমিনেশনটা পিএসজি দেখিয়েছে, লুই এনরিকের কথাটা বরং সত্যিই হয়ে যায় যে ফুটবল মাঝে মধ্যে এমন নির্মমতার জন্ম দেয়। তবে নির্মমতা মোটেও লিভারপুলের জন্য নয়, কারণ এই ঐতিহাসিক একটা প্যারিস থেকে জয় নিয়ে, একটা স্লিম অ্যাডভান্টেজ নিয়ে যখন তারা অ্যানফিল্ডে খেলতে আসবে, তখন প্রিমিয়ার লিগ জেতাটা লিভারপুলের জন্য একটা সাইড কোয়েস্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ 16 পয়েন্টের একটা গ্যাপ আর্সেনালের সঙ্গে, তারা যদি একটা ম্যাচ বেশি খেলেছে, তবে সামনের যে 9টা ম্যাচ লিভারপুলের বাকি আছে সেখান থেকে মাত্র 15 পয়েন্ট পেলেই লিভারপুল আরেকটা প্রিমিয়ার লিগ টাইটেল জিতে ফেলবে। ইউর্গেন ক্লপ চলে যাওয়ার পর আর্নে স্লট যেই ম্যাজিকটা প্রথম সিজনেই করে ফেলেছেন, কিন্তু অন দ্য কন্ট্রারি পিএসজির জন্য লিগ টাইটেলটা জেতাটাও আসলে সময়ের ব্যাপার মাত্র। লিগ নিয়ে এবং পিএসজির ডমিনেশন নিয়ে আলাদা করে কথা না বললেও চলবে। তাই দুই দলের জন্য তাদের দুই লিগ জেতাটা এখন মাত্র সময়ের ব্যাপার, তাদের জন্য সাইড কোয়েস্ট। আর্নে স্লটের ব্যাপারে একটু ফেরত আসি। আর্নে স্লট সাউদাম্পটনের সাথে ম্যাচ খেললেন, সেখানে অ্যালিসন এবং ভার্জিল ফন ডাইকের একটা মিস্টেকের কারণে প্রথম হাফে গোল কনসিড করে বসলেন, যদিও পরবর্তীতে 3টা গোল করে ডারউইন নুনেজের একটা, মোহাম্মদ সালাহর ব্রেসে তারা ম্যাচটা জিতলেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আর্নে স্লট বলছেন যে তাদের সামনের সপ্তাহ পর্যন্ত তাদেরকে 3টা ফাইনাল ম্যাচ খেলতে হবে। প্রথম ফাইনাল ম্যাচটা ছিল সাউদাম্পটনের সাথে। তিনি সেটা কেন বলেছেন সেটা আসলে ওভাবে ডিপিক্ট করা যাচ্ছে না। সাউদাম্পটনকে আপনি হারাবেন সেটা জানা কথাই ছিল, এবং দ্বিতীয় ফাইনালটা হচ্ছে পিএসজির সঙ্গে ফিরতি লেগটা অ্যানফিল্ডে যেটা হবে। এবং এই ম্যাচে, অর্থাৎ সাউদাম্পটনের সঙ্গে ম্যাচে, তিনি লিভারপুলের প্লেয়ারদের পারফরমেন্সে মোটেও সন্তুষ্ট ছিলেন না, এবং তিনি বলেছেন যে লিভারপুলের প্লেয়ারদেরকে আরো 7 স্টেপ বেশি কন্ট্রিবিউট করতে হবে পিএসজিকে ফেস করার জন্য। সেই কথা খুব একটা রহস্য নয়, কারণ পিএসজি যেভাবে ডমিনেট করে এসছে লিভারপুলকে, সেই ডমিনেশনের যদি এক ফোঁটাও অ্যানফিল্ডে আসে, তবে সেটা এই 1-0 গোলের স্লিম মার্জিনটাকে অনেক বেশি বিপদে ফেলে দেবে। এখন আর্নে স্লটের জন্য রেকর্ড হাসছে তাদের হয়ে, কারণ এই লিভারপুল আর্নে স্লটের অধীনে শুধুমাত্র নটিংহাম ফরেস্ট ছাড়া একটা ম্যাচও এই সিজনে হারেনি, এবং এই মুহূর্তে লিভারপুল তাদের 29তম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালকে টার্গেট করছে। কিন্তু যখন আপনি দেখছেন যে পিএসজি এভাবে লিভারপুলকে ডমিনেট করেছে, তাদের কোনো স্পেস দেয়নি, সেখানে লিভারপুলের সেখান থেকে বের হওয়ারও আরো অনেক রাস্তা আসলে রয়েছে। লিভারপুল এই মুহূর্তে ইউরোপের যে বিগ 5 লিগগুলোর দল রয়েছে তার মধ্যে লেটেস্ট এন্ট্রি, যারা 100টা গোল ক্রস করে গেছে। নিউক্যাসলের সঙ্গে যখন তারা 2-0 গোলে জিতেছিল, ওই সেকেন্ড গোলটার পরে লিভারপুল 100 গোলের মার্ক ক্রস করে। পিএসজি এবং সাউদাম্পটনের পর লিভারপুলের গোল কাউন্ট এখন 104, এবং এই 104টা গোলের মধ্যে লিভারপুলের 18% গোল এসছে কাউন্টার অ্যাটাক থেকে বা ডিরেক্ট অ্যাটাক থেকে। মোটামুটি তারা 63% গোল করেছে ওপেন প্লে থেকে, এবং 18% গোল কাউন্টার অ্যাটাক, এবং বাকি কিছু গোল সেট পিস ছাড়া এসছে ডিরেক্ট অ্যাটাক থেকে। অর্থাৎ যখন আপনি লিভারপুলকে অনেক বেশি প্রেস করছেন, অনেক বেশি কাউন্টার প্রেস করছেন, তখন লিভারপুলের সামনে সেই আউট বলটা থাকে যে কাউন্টার অ্যাটাকে আপনাকে তারা বিপদে ফেলে দিতে পারে। এবং প্রিমিয়ার লিগের যেই স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, সেখানে সবচেয়ে বেশি সেকেন্ড হাফে গোল করার দলটার নাম লিভারপুল, সেটা হচ্ছে 35টা। লিভারপুলকে যদি আপনি অ্যানফিল্ডে প্রেস করতে আসেন, তবে সেটা এনরিকের ব্যাক লাইনের জন্য স্পেসিফিকলি ভালো কোনো সংবাদ হতে পারে না। কিন্তু লুই এনরিকে তিনি এই লিগ ম্যাচে হেনকে হারালেন 4-1 গোলে। হেনকে হারিয়ে তিনি বলছেন যে এই পিএসজির আসলে হারানোর কিছুই নেই, এবং লিভারপুলের কাছে হারার পরও হেনকে হারিয়ে তারা তাদের বেস্ট শেপে আছে, এবং লিভারপুলকে তারা ছাড় দেবে না। সেটার কারণ হচ্ছে পিএসজি যেই হাই অকটেন হাই ইন্টেন্সিটিতে খেলে, তাদের মিডফিল্ড
ডমিনেশন, মিডফিল্ড সলিডিটির কারণে এবং তাদের ওই ফ্লুইড ফ্রন্ট লাইনের কারণে তাদের সুবিধাটা হচ্ছে তাদের মিডফিল্ড লাইন এবং ফ্রন্ট লাইন খুব অ্যাগ্রেসিভলি তাদের অপোজিশনকে প্রেস করতে পারে। সাধারণত এই পিএসজির মধ্যে আপনি কোনো স্টার পাওয়ার দেখবেন না। দেমবেলে, কভারাজকেলিয়া, বারকোলা, দেশির দুও যারা আছেন খুবই ইয়াং প্রসপেক্ট, দেমবেলে ছাড়া অবশ্যই, কিন্তু এই দলটা খুবই ফাস্ট ব্রেকে আপনাকে প্রেস করে যাবে এবং ইউরোপের যে বিগ 5 লিগের মেট্রিকগুলো রয়েছে সেখানে যদি সবচেয়ে কম পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন আপনি চিন্তা করেন সেখানে পিএসজি আসবে নামটা, কারণ মাত্র 8.5টা পাসের মধ্যে তারা আপনাকে প্রেস করে বলটা উইন করার চেষ্টা করবে। আপনি প্রথম লেগে ফেরত যান, প্রথম লেগে আপনি এই চিত্রটা একটু দেখুন যেখানে লিভারপুল তারা ব্যাক লাইন থেকে বলটা প্রোগ্রেস করার চেষ্টা করছে, কিন্তু সেই প্রোগ্রেসটা বুঝতে পেরে তাদের ফুল ব্যাককে তাদের পাসিং লাইনটা ব্লক করে ম্যান টু ম্যান মার্ক করে পিএসজি প্রেস করার চেষ্টা করছে। কিংবা যখন সেকেন্ড হাফটা শুরু হচ্ছে, সেকেন্ড হাফের ঠিক একদম লেফট সাইডে, লেফট নয় রাইট হ্যান্ড সাইডে শুরুতেই লিভারপুলকে প্রেস করে বল উইন করার চেষ্টা করা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভলি এবং তাদের হাই ব্যাক লাইনটা রয়েছে তাদেরকে আরো সামনে প্রেসার দেওয়ার জন্য। এখন কথা উঠতে পারে যদি পিএসজি এই সেম অ্যাপ্রোচেই লিভারপুলের এগেইনস্টে অ্যানফিল্ডে খেলতে আসে, সেটা অবশ্য লিভারপুলের যে ফ্রন্ট লাইন রয়েছে হয়তো কোডি গ্যাকপো ব্যাক করলেও করতে পারেন, লুইস দিয়াজ আছেন আর মোহাম্মদ সালাহ তো আছেনই, তারা আপনাকে শাস্তি দেওয়ার জন্য পিএসজির ব্যাক লাইনকে তটস্থ হয়ে থাকবেন, যেখানে দনারুমার পারফরমেন্স বিগ ম্যাচগুলোতে মোটেও ভালো কিছু নয়। অ্যান্ড স্পিকিং অফ সালাহ, এই সালাহকে নিয়ে যাই আপনি বলতে যাবেন না কেন কম বলা হয়ে যাবে। হ্যাঁ, সালাহর জন্য খুব একটা ভালো দিন যায়নি পিএসজির সঙ্গে, কিন্তু সালাহ হ্যাজ অ্যানাদার ডে। সালাহ দুটো গোল করলেন সাউথহ্যাম্পটনের সঙ্গে এবং তার গোল ট্যালিটা নিয়ে গিয়েছেন সব মিলে, সব কম্পিটিশন মিলে 32টাতে, এবং প্রিমিয়ার লিগে গোল এবং অ্যাসিস্টের ট্যালিতে একটা রেকর্ডের পাশে তিনি নাম বসিয়ে ফেলেছেন। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ যেই ক্যাম্পেইনটা পার করছেন, তিনি এই মৌসুমে সম্ভবত রাফিনিয়াকে বাদ দিলে ব্যালন ডিওরের একমাত্র সবচেয়ে বড় কন্টেন্ডার। এই মোহাম্মদ সালাহর এগেইনস্টে আরেকবার উসমান দেমবেলের কথাটা না বললেই নয়। এই উসমান দেমবেলে যাকে রেস্ট দেওয়া হলো হেনের সঙ্গে ম্যাচে, কিন্তু সেকেন্ড হাফে নেমে 91 মিনিট এবং 94 মিনিটে দুটো গোল করে বসলেন এবং 2025 সালে তার চাইতে বেশি গোল এখনো পর্যন্ত আর কারো নাই। সব মিলে 22টা গোল করেছেন উসমান দেমবেলে, সব মিলে গোল ট্যালিটার সংখ্যা 29টা, অ্যাসিস্ট করেছেন 7টা। এই পিএসজি আগে বলা উচিত নয়, লিভারপুল এবং পিএসজির ম্যাচটাতে আসলে ক্লিয়ার উইনার বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক ট্যাকটিক্যাল হাই ইন্টেন্সিটি ব্যাটল হবে এবং সেকেন্ড লেগে যখন লিভারপুলের একটা 1-0 গোলের স্লিম অ্যাডভান্টেজ রয়েছে, যে কোনো দিকেই হয়তো যেতে হতে পারে, একটা সফট অ্যাডভান্টেজ আপনি লিভারপুলকে দিয়ে রাখতে পারেন প্রেডিকশনে, তবে ইউ ক্যান নট জাস্ট প্রেডিক্ট দিস পিএসজি সাইড। হয়তো কোনো দুর্ঘটনা বলা ঠিক না, হয়তো কোনো ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে, স্লিম একটা অ্যাডভান্টেজ লিভারপুল পাবে, তবে যদি লিভারপুল না এখান থেকে উঠতে পারে তবে পিএসজিকে আটকানোটা যে কোনো দলের জন্যই কঠিন হয়ে যাবে। বার্সেলোনা বেনফিকা ম্যাচের এই লেগের বিল্ড আপটা হয়তো হতে পারতো 4-5 ওই ম্যাচের অ্যাবসলিউট সিনেমার পর 1-0 গোলের 10 জনের বার্সেলোনা জিতে আসার অ্যাবসলিউট সিনেমার সিকুয়ালের পর তৃতীয় সিকুয়াল, কিন্তু এই ম্যাচের বিল্ড আপটা একটু পাল্টে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে বার্সেলোনা যখন ওসাসুনার সঙ্গে লা লিগায় তাদের ম্যাচটা খেলতে গেল, তখন ঠিক ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগে জানা গেল তাদের মেডিকেল টিমের একজন খুবই কোর মেম্বার এবং সবারই খুবই পছন্দের একজন মেম্বার কার্লেস মিনিয়ারো গার্সিয়া, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। এই সংবাদটা তার প্লেয়াররা অর্থাৎ বার্সেলোনার প্লেয়াররা খুব স্বাভাবিকভাবেই একটা শকে চলে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবে সেই ম্যাচটা তারা খেলেননি। এবং এই সময়ে যখন বার্সেলোনা বেনফিকার ম্যাচটা হতে যাচ্ছে, হান্সি ফ্লিক যখন প্রেস কনফারেন্সে এসেছেন বেনফিকাকে ফেস করার আগে, এই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন তার প্লেয়াররা, তার বয়েজরা কার্লেস মিনিয়ারো গার্সিয়ার জন্য এই ম্যাচটা জিততে চান। বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগ একটা স্টেটমেন্ট দেওয়াটা খুব জরুরি। গতবার এই মনজুইকেই পিএসজির কাছে সেকেন্ড লেগে হেরে গিয়ে বার্সেলোনার সমাপ্তিটা টানতে হয়েছিল এবং সেখানে যখন আবারও কোয়ার্টার ফাইনাল তাদের চোখের সামনে পড়ে আছে, তখন এরকম শোককে শক্তিতে পরিণত করে তাদের সামনে এগিয়ে যাওয়াটাই একমাত্র চ্যালেঞ্জ। এখন একটু চ্যাম্পিয়ন্স লিগের এই কিস্তিতে ফেরত আসি, কারণ ম্যাচটা 90 মিনিট কিংবা 90 মিনিট প্লাস হয়তো আপনার জন্য অপেক্ষা করছে এবং ব্রুনো লাজ বেনফিকার কোচ একটা ওয়ার্নিং দিয়ে রেখেছেন বার্সেলোনায় আসার আগে। তিনি বলছেন যে এই ম্যাচটা এখনো স্টিল ওপেন ফর বোথ টিমস। বার্সেলোনা বেনফিকা দুই দলকে মোটামুটি পড়ে ফেলেছে। বেনফিকার কোচ বলছেন যে বার্সেলোনার সবগুলো দুর্বলতা তারা টুকে রেখেছেন। যদিও দি মারিয়া এই ম্যাচে একদমই অ্যাবসেন্ট, দি মারিয়া স্কোয়াডেও নেই, তিনি অনেকদিন ধরেই থাই প্রবলেমের কারণে ইনজুরিতে পড়ে আছেন। বার্সেলোনা তিনি ট্রাভেলও করেননি। বেনফিকা বার্সেলোনার জন্য কতটা কমপ্লেক্স একটা অপোনেন্ট হতে পারে সেটা আপনাকে আলাদা করে বলার আর কিছু নেই। সেখানে রাফিনিয়া লাস্ট মোমেন্টে গোলটা না দিলে কিংবা 60 মিনিটের পর রাফিনিয়া আরেকবার জ্বলে না উঠলে বার্সেলোনা হয়তো তাদের চিত্রটা ইউরোপিয়ান কম্পিটিশনে আবারও অন্যরকম হতে পারত। এবং হান্সি ফ্লিকের দলটার জন্য তাদের সিজনটাকে সলিডিফাই করার জন্য এই ম্যাচের জয়টা অর্থাৎ রাউন্ড অফ 16 থেকে
বেনফিকাকে ভালোভাবে হারিয়ে উঠে যাওয়াটা খুব জরুরি। বিগ 5 লিগগুলোতে সবগুলো কম্পিটিশন মিলে বার্সেলোনা সবচেয়ে বেশি গোল করেছে এখনো পর্যন্ত, সেটা 125টা। এই বার্সেলোনা সেই 2024 সালে ডিসেম্বর মাসে আতলেতিকোর কাছে হারার পর এখনো আর কোনো ম্যাচ হারেনি। 2025 সালে এসে 16টা ম্যাচের 16টাতেই তারা আনবিটেন। এই বার্সেলোনাদের রাফিনিয়া যে পারফরমেন্স দিচ্ছেন, সম্ভবত মোহাম্মদ সালার পর ব্যালন ডিওরের কঠিন দাবিদারটা তিনিই জানিয়ে যাচ্ছেন। এই রাফিনিয়া যিনি কিনা কিছু বছর আগেও রেলিগেশন ব্যাটলে থাকা লিডসকে রেলিগেশন থেকে বাঁচিয়ে হাঁটু গেড়ে পুরো এলেন রোড চক্কর দিয়েছিলেন, সেই রাফিনিয়া এখন ব্যালন ডিওরের লিস্টে একজন শক্ত কন্টেন্ডার। 25টা গোল তার পা থেকে এসছে এই মৌসুমে। এবং আপনি পেদ্রিকে ভুলে গেলেও চলবে না। পেদ্রি গত যেই ম্যাচটা রয়েছে বেনফিকার এগেইনস্টে সবচেয়ে বেশি মাঠ কভার করেছেন এই পেদ্রি, 13.2 কিলোমিটার দৌড়ে পুরো মিডফিল্ডটা মার্শাল করেছেন। এখন এই বার্সেলোনা যখন বেনফিকার সঙ্গে খেলতে আসছে, তাদের সামনে চোখ রাঙাচ্ছে এই বেনফিকার খুবই আনপ্রেডিক্টেবল ফাস্ট পেসি একটা সাইড, যেই বেনফিকা একটা অঘটন হয়তো ঘটিয়ে দিলেও দিতে পারে। কিন্তু এই বার্সেলোনাকে, এই অদম্য বার্সেলোনা যারা কার্লেস মিনিয়ার ও গার্সিয়ার জন্য ম্যাচটা জিততে চায়, এই বার্সেলোনাকে আপনি কখনো ইকুয়েশনের বাইরে রাখবেন না। হয়তো রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার শক্ত দাবিদারটা মনজুইকের মাঠে বার্সেলোনাই জানিয়ে রাখছে। শাবি আলোনসোর বায়ার লেভারকুজেন যেভাবে বায়ার্ন মিউনিখের জন্য ক্রিপ্টোনাইট হয়ে উঠেছিলেন, ঠিক হুড়মুড় করে তাসের ঘরের মতো বায়ার্ন মিউনিখের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় স্টেজে মিউনিখের ঘরের মাঠে তিনি ভেঙে পড়লেন। ষষ্ঠ ম্যাচে এসে ফাইনালি তার দল অর্থাৎ শাবি আলোনসোর বায়ার লেভারকুজেন বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলে হেরে গেছে। সেটা না হয় তিনি ভুলে গেলেন, তার জন্য আরেকটা লাল বাত্তি জ্বলে গেছে লেভারকুজেনের জন্য। সেটা হচ্ছে ফ্লোরিয়ান ভার্টস, তাদের ম্যাজিশিয়ান নাম্বার 10, তিনি ছিটকে গেছেন এই ম্যাচ থেকে। তিনি লাস্ট ভেয়ার্ডার ব্রেমেনের সঙ্গে ম্যাচ খেলার 14 মিনিটের মাথায় তাকে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এবং টেস্ট রেজাল্ট বলছে, তাদের স্পোর্টিং ডিরেক্টর সিমন রফস জানাচ্ছেন যে লিগামেন্টের ইনজুরির কারণে প্রায় বেশ কয়েক সপ্তাহ ফ্লোরিয়ান ভার্টসকে পাচ্ছে না বায়ার লেভারকুজেন। একটা বিশাল ব্লো লেভারকুজেনের জন্য, যখন বায়ার্ন মিউনিখকে তারা 3-0 গোলে অ্যাগ্রেগেটে পিছিয়ে থেকে ফেস করতে আসছে বে অ্যারেনাতে। বায়ার্ন মিউনিখের জন্য আরেকটা খবর হচ্ছে ম্যানুয়েল নয়ার তিনি বাদ পড়ে গেছেন বলা ঠিক না, তিনিও ইনজুর্ড হয়ে সম্ভবত এই সিজনের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ওই লেভারকুজেনের এগেইনস্টে গোলটা সেলিব্রেট করতে যেয়ে তিনি একটা ইনজুরিতে পড়েন। কিন্তু এরপর তার চাইতে বড় ধাক্কা বায়ার্ন মিউনিখ খেয়েছে বখুমের কাছে 2-3 গোলে হেরে যেই ম্যাচটা 2-0 গোলে তারা জিতে যাচ্ছিল, সেখানে জাও পেলিনিয়ার একটা রেড কার্ডের পর 3টা গোল তারা কনসিড করে, 3টা না 2টো গোল কনসিড করে, একটা গোল তারা অলরেডি খেয়ে রেখেছিল। এবং ভাসো কোম্পানি, যাকে বলা হচ্ছিল যে সম্ভবত বায়ার্ন মিউনিখকে তিনি ওই পুরনো বায়ার্ন মিউনিখের ফ্লেভারটা ফিরিয়ে দিচ্ছিলেন, সেটা যখন বিল্ড আপ করা হচ্ছিল তখনই তিনি বখুমের কাছে, রেলিগেশন ফটার বখুমের কাছে হেরে গেছেন। এবং ম্যাচটা হেরে এসে তিনি প্রেস কনফারেন্সে বলছে দেয়ার ক্যান বি নো এক্সকিউজেস। তারা প্রচন্ড চেতে আছেন, তারা অনেক বেশি অ্যাংরি, কারণ এর আগে 10টা ম্যাচের একটা আনবিটেন স্ট্রিক তারা মেইনটেইন করে আসছিলেন। 35টা গোল করেছে তারা এই 10টা ম্যাচের মধ্যে। কিন্তু এরপর চট করে হেরে যাওয়াটা এই মৌসুমের বায়ার্ন মিউনিখের একটা স্বভাব সুলভ চিত্র। এরকম একটা আটার ডমিনেটিং বায়ার্ন মিউনিখ যখন অ্যাস্টন ভিলার সঙ্গে ফেস করতে আসছিল, তখনও তারা ম্যাচে অনেকগুলো গোল করেছিল। তারা অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল, বার্সেলোনার কাছে হেরে গেল, ফেইনুর্দের কাছে হেরে গেল, মাইন্সের কাছে হারতে হয়েছে ঘরের বাইরে, এবং ফাইনালি ঘরের মাঠে প্রথম হারটা কনসিড করতে হলো রেলিগেশন ফটার বখুমের কাছে। এখন একটু ভাসো কোম্পানিকে পাশে সাইডে সরিয়ে রাখুন। শাবি আলোনসো কি বলছেন এই ম্যাচটা হারার পর? শাবি আলোনসো বলছেন যে তিনি একটা মিরাকল অফ ইস্তানবুল এক্সপেক্ট করছেন বাই এরিনাতে। তিনি মিরাকল অফ ইস্তানবুলের একজন কোর মেম্বার ছিলেন লিভারপুল, যেবার এসি মিলানকে হারিয়ে এসেছিল 2005-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। কিন্তু যখন পরপর 2টো ম্যাচ আপনি হেরে যান, তখন আর মোমেন্টাম আপনার কাছে থাকে না। এবং ব্রেমেনের কাছে হারার পর তিনি বলছেন যে দে ওয়ার নট গুড অ্যাট অল, দে ওয়ার ব্যাড অ্যাট এভরি ডিপার্টমেন্ট। এবং শাবি আলোনসো তিনি যে রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তিনি বলছেন যে তিনি আরেকটু রোটেশন করালে হয়তো ম্যাচের চাপটা তার প্লেয়ারদের উপর পড়তো না। লেভারকুজেনের জন্য হয়তো সিজনটা এখানেই শেষ হয়ে গেছে। সেটা কেন বলছি? তার কারণ হচ্ছে লেভারকুজেনের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ সেইজ ইট অল। ম্যাচের যখন সাবস্টিটিউট করা হলো ফ্লোরিয়ান ভার্টস এবং জেরেমি ফ্রিম্পংকে, তাদের মধ্যে একটা কথা কাটাকাটি দেখা গেল এবং কোচের কোনো সিদ্ধান্তে তারা ঠিক সম্মত হলেন না। এবং বায়ার্ন মিউনিখকে যখন লেভারকুজেন বারবার ফেস করেছে, প্রত্যেকটা ম্যাচেই ডিফারেন্ট ট্যাকটিক্স সাজিয়েছেন শাবি আলোনসো। সেটা হয়তো কখনো কাজ করেছে এবং লাস্ট ম্যাচে সেটা হরিবলি ফেইল করেছে। এখন প্যাট্রিক শিককে আপনি খেলাননি, বনিফেইসকে আপনি খেলাননি, আপনার 2 গোল স্কোরারকে আপনি খেলাননি, তাহলে আপনি গোল কিভাবে আসলে বেল করবেন সেটাও আপনাকে একটা ওয়ার্নিং রেড সাইন দিয়ে যায়। এখন এই ম্যাচটার বাইরে আরেকটা কথা না বললেই নয়, শাবি আলোনসো ইজ ইন কন্টেনশন টু বিকাম টু রিয়াল মাদ্রিদ ম্যানেজার দেন ফ্রম দ্য নেক্সট সিজন। এবং সেটা কিনা মারিও কর্তেগানার অ্যাথলেটিকের করেসপন্ডেন্ট বলছেন যে কার্লো আনচেলত্তি থাকা অবস্থাতেও শাবি আলোনসোর জন্য পরের সিজনের রিয়াল ম্যানেজার হতে পারেন। সেটা নিয়ে মোটামুটি বেশ কিছু কাগজপত্র আনা নেওয়া কথাবার্তা চলছে। এখন আলোনসো
যদি বায়ার লেভারকুজেন ছেড়ে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হনও, আপনার সামনে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে যে এই শাবি আলোনসো কি আসলে ক্রাইসিস ম্যানেজ করার জন্য প্রপার কোচ কিনা, আপনাকে অনেক ধরনের বিগ ইগো সামলাতে হবে। আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ আপনার প্রথম অ্যাসাইনমেন্ট এরকম একটা বড় ম্যাচে হেরে যান, সেটা আসলে ভালো কোনো বার্তা দেয় না শাবি আলোনসোর জন্য। এমনকি ভাসো কোম্পানির জন্য এটা ভালো কোনো বার্তা নয় যে বকুমের কাছে আপনি হেরে গেছেন, সেখানে আপনি শাবি আলোনসো লেভারকুজেনের ঘরের মাঠে ফেস করতে আসছেন। দুই দলের জন্যই আসলে বলাটা খুব মুশকিল, তবে বাই এরিনাতে সম্ভবত একটা গোল শূন্য ড্র হলেও হতে পারে, একটা 1-1 2-2 গোলের ড্রও হতে পারে। সেটা হলে আসলে বায়ার্ন মিউনিখের জন্যই সেটা বড় সুবিধা, কারণ বায়ার্ন মিউনিখ তাহলে ফাইনালি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে এবং সেটাই সম্ভবত হতে যাচ্ছে বায়ার লেভারকুজেনকে বিদায় বলতে হতে পারে এই রাউন্ড অফ 16 এর রাউন্ড থেকেই। মনসার সঙ্গে এই ওন গোলটাই সম্ভবত ইন্টারের এই 3-ওয়ে টাইটেল রেস সেরিয়াতে একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট হয়ে থাকতে পারে এই মৌসুমের এই সপ্তাহে, যখন মনসাকে তারা 2-3 গোলে হারিয়ে এসছে, একটা কামব্যাক 2-0 গোলে পিছিয়ে পড়ার পর সিমন ইনজাগির দল করেছে। কিন্তু সিমন ইনজাগির দলের যে মূল স্টলওয়ার্ড লাউতারো মার্তিনেজ, যিনি কিনা ফার্স্ট লেগে ফেইনুর্দের সঙ্গে জেতালেন, সেই লাউতারো মার্তিনেজ হয়তো একটা রেস্ট পেতে পারেন, কারণ তার কিছু মাসকুলার পেইন রয়েছে। সেই কারণে পরবর্তী সপ্তাহে যেহেতু আতালান্তার সঙ্গে ম্যাচ খেলতে হবে ইন্টারকে, তাই আতালান্তার সঙ্গে ফেস করার আগে লাউতারো মার্তিনেজ এবং একই সঙ্গে হাকান শালহানোগলু সম্ভবত ফেইনুর্দের বিপক্ষে সান সিরোর ম্যাচটা নাও খেলতে পারেন, এবং একই সঙ্গে ইন্টারের ডিমার্কো এবং দারমিয়ান এখনো ইনজুরিতে পড়ে আছেন। কিন্তু ইন্টার মিলান, সিমন ইনজাগির ইন্টার মিলান যেভাবে স্টেটমেন্টের পর স্টেটমেন্ট ক্রিয়েট করেই যাচ্ছেন, সেটা তাদের সেরিয়াতে কিংবা কোপা ইতালিয়াতে এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে, মাইন্ড ইউ এই চ্যাম্পিয়ন্স লিগে মোট 9টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে। আপনি আবারও বলেন 9টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে এই ইন্টার মিলান, সেখানে মেকশিফট ডিফেন্স দিয়ে বলেন আর তাদের মেইন ম্যান দিয়েও বলেন, সেটা তাদের কোনোভাবে কোনো ধরনের সমস্যা হয়নি। এবং ফেইনুর্দ যখন সান সিরোতে আসছে, রবিন ফন পার্সি তিনি তার ডাগ আউটে তৃতীয় ম্যাচ ম্যানেজ করতে আসবেন ফেইনুর্দের হয়ে। এই ফেইনুর্দ ফেরিটেলটা শেষ হয়ে গেছে ইন্টারের সঙ্গে 2-0 গোলে ম্যাচে হেরে রটারডামে, কিন্তু রবিন ফন পার্সি চাইলে তার সান সিরোর ওই ম্যাজিকটা, যেই ম্যাজিকে ইভান কর্দোবার ওন গোলে ফেইনুর্দ 1-0 গোলে জিতে পরবর্তী রাউন্ডে একটা অ্যাডভান্টেজ পেয়েছিল 2002-03 সালের ইউরোপা কাপে, ইউএফা কাপে, সেটার স্মৃতিটা একটু রোমন্থন করলেও করতে পারেন, কারণ তার এই ইন্সপিরেশনটা খুব দরকার পড়বে। কিন্তু সিমন ইনজাগি বলছেন তাদের কাজটা, তাদের ইতালিয়ান জব হ্যাজ নট বিন ফিনিশড ইয়েট, হাফ অফ দ্য জব ইজ স্টিল ইয়েট টু বি কমপ্লিটেড। এবং তিনি সরাসরি এই প্রথম কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে থাকা কোচদের মধ্যে প্রথম একমাত্র যিনি হুঙ্কার দিয়ে বলেছেন তারা ট্রেবলের জন্য নয়, তারা কোয়াড্রুপলের জন্য ফাইট করছে, এবং সেটা বলছেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য ইন্টার মিলান ফাইট করবে। এই ইন্টার মিলান যেভাবে সবগুলো কম্পিটিশনে এখনো অ্যালাইভ হয়ে আছে, আপনি চিন্তা করতেই পারেন যে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডের পর যদি তাদের বায়ার্ন মিউনিখ কিংবা বায়ার লেভারকুজেনের সঙ্গে খেলা হয়, কিংবা সেমিফাইনালে বার্সেলোনা কিংবা অন্যান্য যে কোনো দল যারা আসবে তাদের সঙ্গে খেলা পরে, এই ইন্টার মিলান ক্যান গো অল দ্য ওয়ে, এবং হয়তো ইন্টার মিলান ইজ আ ভেরি গুড কম্পিটিটর ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ অল দ্য ওয়ে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 সেকেন্ড লেগ 11-12 মার্চ এবং মঙ্গল বুধবার যে ম্যাচগুলো আপনার সামনে রয়েছে, বার্সেলোনা ভার্সেস বেনফিকা, সেই ম্যাচটা মার্চের 11 তারিখ রাত 11:45 আপনি দেখবেন স্তাদি অলিম্পিক মনজুইক থেকে। তার পরবর্তীতেই রাত 2টা বাজলেই বায়ার লেভারকুজেনের ম্যাচটা হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ব্যয় অ্যারেনা লেভারকুজেনের ঘরের মাঠে রাত 2টোয়। সেই সময় সান সিরো মিলানে থাকছে ইন্টার ফেইনুর্দের ব্যাটল, এবং একই সঙ্গে লিভারপুল এবং পিএসজির মেইন ইভেন্ট অফ মেইন ইভেন্টস লিভারপুলের অ্যানফিল্ড থেকে ম্যাচটা আপনি দেখবেন মার্চের 12 রাত 2টোয়। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর সেকেন্ড লেগের ম্যাচগুলো নিয়ে আপনার যত প্রেডিকশন রয়েছে অথবা আমাদের প্রিভিউ এবং প্রেডিকশনের সঙ্গে যত মিল অমিল অমত দ্বিমত আপনি করতে চান বা অন্য কোনো কথা জানাতে চান, সেটা সবকিছুই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.